আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দকে রাবেয়াস অনলাইন ক্লাস থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আজকে আমি যাদের জন্য আমার এই ক্লাসটি তৈরি করেছি তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্রছাত্রী। আমি আজ তোমাদের পড়াবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ষষ্ঠ পত্র। ষষ্ঠ পত্রের শিরোনাম হলো হিস্ট্রি অব দ্য মিডল ইস্ট 1258 টু 1924 এডি, অর্থাৎ মধ্যপ্রাচ্যের ইতিহাস 1258 থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমাদের সিলেবাসে এখানে আম, প্রথম যে টপিকটা সেটা হলো দ্য মঙ্গলস, তারপরে রয়েছে আম, দ্য ইলখানিদ বা ইলখানি বংশ, তারপর রয়েছে দ্য তৈমুরিদস অর্থাৎ তোমার তৈমুরীয় বংশ, এবং এক্সট্রা আরো অনেক কিছু আছে, এগুলো আমরা পরে পড়ব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হলো দ্য মঙ্গলস অর্থাৎ মঙ্গল বংশ। তবে আমার আজকের এই ক্লাসটি শুরুর আগে তোমাদের কিছু কথা বলে দিচ্ছি যে তোমরা কিভাবে আমার সাথে যোগাযোগ করবে। এখন কোভিড-19 এর কারণে যেহেতু কলেজ বন্ধ আছে, আহ, সেই কারণে দীর্ঘদিন তোমাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তো তোমরা যদি কোনো বিষয়ে বা কোনো আহ, তোমার পাঠ্যপুস্তক বা তোমার সিলেবাস রিলেটেড কোনো বা আমার ক্লাস রিলেটেড কোনো কথা বা কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে, তাহলে তোমরা আমার সাথে কিভাবে যোগাযোগ করবে। প্রথমেই আমি তোমাদের সেই কমিউনিকেশন ওয়েগুলোর নাম বলে দিচ্ছি। সেটা হলো আমার যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা জানো আমি প্রতিটা ক্লাসেই আমি আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে বলে দেই, যাতে করে তোমরা ইজিলি আমার ক্লাসগুলো একসাথে পেতে পারো। আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো রাবেয়াস অনলাইন ক্লাস। তাছাড়া আমার ইমেল আইডি আমি আমার যে পরিচয় পর্বটা আছে সেখানে আমি দিয়ে দিয়েছি। সেটা হলো রাবেয়া ডট শিউলি @, gmail.com। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে ইমেল করতে পারো। তাছাড়া তোমাদের সবার কাছেই আমার ফোন নাম্বারটি আছে, আমি প্রত্যাশা করি তোমরা যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো। তাছাড়া সবচেয়ে বড় যে কমিউনিকেশন ওয়েটি সেটা হলো আমাদের যে রামপাল কলেজের পেজ, সেটার মাধ্যমে তোমরা আমার সাথে যেমন যোগাযোগ করতে পারবে, ঠিক তেমনি প্রত্যেক শিক্ষকের সাথে তোমরা সেখানে যোগাযোগ করতে পারবে। কিভাবে যোগাযোগ করবে? আমাদের যে ক্লাসগুলো দেয়া হবে সেখানে তোমরা কমেন্ট করবে যদি তোমাদের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে। তাছাড়া যদি তোমাদের কোনো সমস্যা হয় বা সমস্যার মুখোমুখি হও, তাহলে তোমরা আমাদের যে রামপাল কলেজ আছে, রামপাল কলেজের যে পেজ, সেই পেজে তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। ঠিক আছে? আমাদের আজকের আলোচনার বিষয় হলো মঙ্গলদের উৎপত্তি ও উত্থান। তবে আমরা কেন আজকে এই মঙ্গলদের উৎপত্তি ও উত্থান সম্পর্কে জানবো? দেখো আমাদের সিলেবাসে প্রথমেই যে টপিকটা আছে সেটা হলো দ্য মঙ্গলস অর্থাৎ মঙ্গল বংশ। এই মঙ্গল রাজবংশের একটি অংশ হলো
মঙ্গোলদের উৎপত্তি ও উত্থান। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলদের উত্থান মধ্যযুগের মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। চেঙ্গিস খানের আবির্ভাবের পূর্বে মঙ্গোল জাতির তেমন কোনো ইতিহাস পাওয়া যায় না। চেঙ্গিস খান তার অসাধারণ সামরিক প্রতিভা ও সাংগঠনিক শক্তি দ্বারা বহু গোত্রে বিভক্ত ও আত্মকলহে লিপ্ত উচ্ছৃঙ্খল মঙ্গোল জাতিকে স্বীয় পতাকা তলে ঐক্যবদ্ধ করেছিলেন এবং একটি সুবিশাল সাম্রাজ্যের পত্তন করেছিলেন। এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে মঙ্গোলরা চরম নিষ্ঠুরতা ও বর্বরতারও পরিচয় দিয়েছিলেন। দুর্ধর্ষ, দুর্বার ও হিংস্র মঙ্গোলরা মধ্যযুগের গণমানসে এক ভয়াবহ মূর্তিরূপেই আবির্ভূত হয়েছিলেন। এই চেঙ্গিস খান কর্তৃক যে প্রতিষ্ঠিত যে রাজবংশ, সেই রাজবংশটি ইতিহাসে মঙ্গোল রাজবংশ নামে পরিচিত এবং চেঙ্গিস খানের নেতৃত্বেই মূলত মঙ্গোলদের উত্থান হয়েছিল মধ্যপ্রাচ্যে। কখন হয়েছিল? মধ্যযুগে। যে কারণে মধ্যযুগের মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা হলো চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলদের উত্থান। আজ আমরা এই মঙ্গোলদের উৎপত্তি ও উত্থান সম্পর্কে পড়ব এবং আমাদের পরবর্তী ক্লাসে আমরা চেঙ্গিস খান সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আজকে আলোচনায় প্রবেশ করি। মঙ্গোলদের উৎপত্তি। দেখো, মঙ্গোলদের উৎপত্তি সম্বন্ধে যথেষ্ট মতভেদ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিকের মতে তারা মঙ্গোলীয় দেশ হতে এসেছিল বলেই তাদেরকে মঙ্গোল বলা হতো। কোথা থেকে এসেছে? তোমার মঙ্গোলীয় দেশ হতে এসেছিল, যে কারণে তাদেরকে বলা হতো মঙ্গোল। আবার কেউ কেউ অর্থাৎ কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে চীন দেশীয় শব্দ মঙ্গ হতে মঙ্গল নামের উৎপত্তি হয়েছে। যে মঙ্গ শব্দটির অর্থই ছিল তোমার সাহসী। মূলত মঙ্গলরা ছিল খুব সাহসী ও দুর্ধর্ষ এক জাতি। এই মঙ্গলরা হুন জাতির বংশধর ছিল, যারা ছিল যাযাবর প্রকৃতির লোক। প্রকৃতপক্ষে তাদের বাসস্থানের কোনো ভৌগোলিক সীমারেখা ছিল না। মধ্য এশিয়ার যে চারণভূমিগুলো ছিল, সেই চারণভূমিগুলোই মূলত এই যাযাবর জাতির আদি বাসভূমি হিসেবে চিহ্নিত করা হয়। এই ভূখণ্ডটি গোবি মরুভূমির উত্তরে এবং বৈকাল হ্রদের দক্ষিণে অবস্থিত ছিল। এই আদি নিবাসটি কোথায় অবস্থিত ছিল? এটি তোমার যে গোবি মরুভূমি আছে মধ্যপ্রাচ্যের, সেই গোবি মরুভূমির উত্তর দিকে অবস্থিত ছিল এবং সেটা যে বৈকাল নামক যে একটি হ্রদ আছে, সেই হ্রদের দক্ষিণে অবস্থিত ছিল এই মঙ্গোলদের আদি বাসস্থান। তারা অন্যান্য যাযাবর জাতির ন্যায় পশু ও ঘোড়া চড়িয়ে জীবনযাপন করত এবং সেই সাথে লুণ্ঠন করে অর্থাৎ লুটতরাজ করে তারা জীবন অতিবাহিত করত। যেমনটা হয়েছিল তোমার প্রাক ইসলামী আরবে আমরা পড়েছিলাম। প্রাক ইসলামী আরবে তোমার যে যাযাবর জাতি বা বেদুইন জাতি ছিল, তারা কিন্তু এই লুটতরাজ, তারপর হলো পশুচারণ করে জীবিকা নির্বাহ করত। সে সকল যাযাবরের বৈশিষ্ট্যগুলো তোমার এই মধ্যযুগের এই মঙ্গোলীয়দের মধ্যে উপস্থিত ছিল। অনেকেই মঙ্গোলদের
তাতার নামে অভিহিত করে থাকেন। ইতিহাস পাঠ করলে জানা যায় যে মধ্য এশিয়ার যাযাবর জাতির মধ্যে মঙ্গোলদের ন্যায় তাতার নামেও একটি পৃথক গোত্রের অস্তিত্ব ছিল। এই গোত্রগুলো বহুকাল পর্যন্ত মঙ্গোলদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকার পর কালক্রমে উভয় গোত্র মিলে একটি জাতিতে পরিণত হয়েছিল। ঐতিহাসিকগণ মঙ্গোল জাতিকে কয়েকটি গোত্রে বিভক্ত করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তোমার নাইমান, ক্যারাইট, মেরকাইট ও ওইরাইট। অন্যদিকে চীনা লেখকদের মধ্যে মঙ্গোলরা ৩টি শ্রেণীতে বিভক্ত ছিল। তার মধ্যে একটি হলো তোমার হোয়াইট তাতার্স, যেটাকে বলা হয় শ্বেত তাতার। আরেকটি ছিল ব্ল্যাক তাতার্স, যেটাকে ইংলিশে বলা হয় আর বাংলাতে বলা হয় কৃষ্ণ তাতার। তৃতীয় নম্বর যে তাতারটা ছিল সেটা হলো ওয়াইল্ড তাতার্স, অর্থাৎ বন্য তাতার। এই হলো মঙ্গোল জাতির মঙ্গোল শব্দটা কোথা থেকে এসেছে এবং মঙ্গোল জাতির তোমার যে বংশধর কারা ছিল সেটা জানতে পারলাম। তারপর মঙ্গোলরা কয় শ্রেণীতে বিভক্ত ছিল সেটাও এখন আমি বলে দিলাম। তোমরা এগুলো ভালো করে নোট করে রাখবে। ঠিক আছে? এখন আমরা আসলে মঙ্গোলদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো, মঙ্গোলরা অন্যান্য যাযাবর জাতির মতো তাঁবুতে বসবাস করত। তারা তারা পরিধেয় বস্ত্র হিসেবে পশুর চামড়া ব্যবহার করত। তাদের জীবনযাত্রা প্রণালীও কিন্তু ছিল খুব সরল ও অনাড়ম্বর। এরা পশু শিকার করত, মেষ পালন করত এবং লুটতরা ছিল তাদের জীবিকার প্রধান অবলম্বন। সভ্যতার মাপকাঠিতে তাদের যে একটা স্থান ছিল সেটা তোমার সর্বনিম্ন স্তরে ছিল, সেটা আমরা বলতে পারি। তোমার দুধ ও মাংস তাদের অন্যতম প্রধান খাদ্য হলেও তারা সকল প্রকার জীবজন্তু ও পোকামাকড়ও তারা ভক্ষণ করত। মূলত পরিষ্কার পরিচ্ছন্নতার সম্বন্ধে তাদের কোনো ধারণাই কিন্তু ছিল না। মঙ্গোলদের কেউ কেউ খ্রিস্টান ধর্মের সামানীয় ও নেস্টোরীয় শাখার অনুসারী হলেও তাদের অধিকাংশই কিন্তু সূর্যের পূজা করত। তোমার সামানীয় একটা তোমার ধর্মীয় সম্প্রদায় ছিল এবং নেস্টোরীয় একটি ধর্মীয় সম্প্রদায়ের নাম। তো এই খ্রিস্টান ধর্মের সামানীয় এবং নেস্টোরীয় শাখার এরা অনুসারী ছিল, কিন্তু তাদের অধিকাংশই তোমার সূর্যের পূজা করত। এর সম্বন্ধে তোমার ডো হোসেন নামক একজন লেখক আছেন। তার অন্যতম এ সম্বন্ধে ডো হোসেনের অন্যতম লেখক তোমার যে ইবনুল আসির। ডো হোসেনটা আসলে তোমার উম, একজন মানে একটা মানে তোমার আহ, এখানে তোমার এই বিভিন্ন জাতিদের বিভিন্ন আম, তোমার ইতিহাসের সংকলন এখানে রয়েছে। তো ওইটার অন্যতম একজন লেখক ছিলেন তোমার ইবনুল আসির। তিনি বলেন, ধর্মবিশ্বাসে তারা প্রাতকালীন উদীয়মান সূর্যের পূজা করত। মানে সকালবেলা যে সূর্যটা উঠতো সে সূর্যের পূজা তারা করত। বৈধ এবং অবৈধের কোনো ধারই তারা ধারত না। অর্থাৎ তারা কখনোই চিন্তা করত না যে কোনটা বৈধ আর কোন কাজটা অবৈধ। নির্বিচারে তারা সকল প্রাণীর মাংস ভক্ষণ করত, এমনকি কুকুর, শূকর এবং অনুরূপ কোনো প্রাণীও তারা বাদ দিত না। এই যে এই বর্ণনাটা দিয়েছেন, এটা কে দিয়েছেন? ডোহসনের অন্যতম লেখক ইবনুল আসির। দেখো, যখন তোমরা কোনো কোড ব্যবহার করবে
তখন অবশ্যই যেমন মনে করো তোমরা লিখতে চাচ্ছ যে ইবনুল আসির বলেছেন, হ্যাঁ? ইবনুল আসির বলেছেন লিখে একটা কমা দিবে। কমা দেওয়ার পরে যে কথাটা বলেছেন সেটা তোমরা একটা ইনভার্টেড কমার মাঝখানে রাখবে। ঠিক আছে? কারণ দেখো, যখন আমরা কারো উক্তি ব্যবহার করব বা কারো কথা আমরা ব্যবহার করব, তখন আসলে সেটার পরিবর্তন আমরা করতে পারবো না। সেটা যেভাবে বলেছেন আমাদের সেভাবেই বলতে হবে। তো দেখো, ইবনুল আসির যে গ্রন্থটা লিখেছিলেন বা যেখানে তার লেখাটা পাওয়া গিয়েছে সেটা আসলে বাংলা ভাষায় কিন্তু ছিল না। তাহলে তোমরা এখানে কি বলবে যে ইবনুল আসিরের বর্ণনা অনুসারে। ঠিক আছে? তোমরা যেহেতু এটাকে একটু ট্রান্সলেট করে তারপর বলছো, সেহেতু তোমাদেরকে এখানে এইভাবে লিখতে হবে যে ইবনুল আসির বলেছেন, বা এটা না লিখে লিখতে পারো যে ডহুসনের অন্যতম লেখক ইবনুল আসিরের বর্ণনা অনুসারে বা তার ভাষ্য অনুসারে এটা লিখে তোমরা সেই জিনিসটা ইনভার্টেড কমার মাঝে দিয়ে দিবে। আর যদি এটা কোথা থেকে পেয়েছো সেটার যদি রেফারেন্স ব্যবহার করতে পারো, সেটা আসলে অনেক ভালো। এইভাবে যদি তোমরা রেফারেন্স ইউজ করে যদি কোট করে প্রতিটা প্রশ্নে কিছু লিখে দাও, তাহলে সেটা আসলে যে খাতা দেখবে সেটা আসলে তার দৃষ্টি আকর্ষণ করবে ইনশাল্লাহ। তো তোমরা যখন নোট করবে এই বিষয়গুলো মাথায় রেখে নোট করবে। দেখো, এই সকল কথা হতে অনুমান করা যায় যে অসভ্য যাযাবর জাতির সকল বৈশিষ্ট্যই মূলত মঙ্গলদের চরিত্রে সন্নিবেশিত ছিল। কিন্তু মঙ্গলরা শৃঙ্খলা, সাহস, কষ্ট সহিষ্ণুতা ও দলপতির প্রতি আনুগত্যের জন্য কিন্তু বিখ্যাত ছিল। প্রকৃতির সাথে অবিরাম সংগ্রাম করে তারা কর্মঠ ও সহিষ্ণু হয়ে উঠেছিল। এই ছিল মঙ্গলদের উৎপত্তি সম্পর্কে আম, যতটুকু তথ্য পাওয়া গিয়েছে ততটুকু আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম। তো এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো মঙ্গলদের উত্থান। কিভাবে এই যাযাবর জাতি একটি রাজবংশের প্রতিষ্ঠা করেছিল। তাহলে আমরা এখন দেখব মঙ্গলদের উত্থান। ইতিহাসে মঙ্গলদের প্রাচীন উৎস সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ পাওয়া যায় না। সেটা আমি একটু আগেও তোমাদের বলেছি। তবে এইটুকু জানা যায় যে দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে মঙ্গলরা উত্তর চীনের কিন বা নুচিয়ান বংশের অধীনে ছিল। চেঙ্গিস খান নামক এক জনৈক তোমার বংশধরের কোনো এক অপরাধের জন্য নুচিয়ানরা তাকে দণ্ডিত করেছিলেন। কে করেছিলেন? তোমার উত্তর চীনের কিন বা নুচিয়ান বংশের অধীনে ছিলেন তোমার এই চেঙ্গিস খান, যিনি মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। বলা হয়ে থাকে এই চেঙ্গিস খান কোনো একটি অপরাধ করেছিলেন, সেই অপরাধের কারণে নুচিয়ানরা তাকে দণ্ডিত করেছিল, অর্থাৎ তাকে শাস্তি দিয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে চেঙ্গিস খানের যে প্রপিতামহ কাবুল খান, মানে প্রপিতামহ অর্থাৎ দাদা, সেই দাদা তোমার নাম ছিল কি কাবুল খান। সেই কাবুল খানের নেতৃত্বে তোমার মঙ্গলরা ঐক্যবদ্ধ হয়েছিল এবং 1138 থেকে 39 খ্রিস্টাব্দে কিন বা নুচিয়ান বংশের বা নুচিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে তারা প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। মঙ্গলদের এই বিদ্রোহের নায়ক ছিলেন চেঙ্গিস খানের প্রপিতামহ কাবুল খান, এবং কাবুল খানের যে ভ্রাতুষ্পুত্র মানে ভাইয়ের ছেলে ছিল ইসুজাই। এই ইসুজাইয়ের পুত্র ছিলেন কি তোমার চেঙ্গিস খান।
ঠিক আছে? বুঝতে পেরেছ কিভাবে আসলো? এই যে তোমার মঙ্গোল বাহিনী কাবুল খানের নেতৃত্বে তোমার আ যে বিদ্রোহটা তোমার কিন সাম্রাজ্য বা নুচিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে করেছিল, উম সেটার নেতৃত্ব বা নায়ক ছিলেন মূলত কাবুল খানের ভ্রাতুষ্পুত্র ইসুজাই। এই ইসুজাইয়ের পুত্র ছিলেন তোমার চেঙ্গিস খান। মঙ্গোলদের সাথে এক সংঘর্ষে তোমার এই কিন সেনাপতি কুসাকু পরাজিত হয়েছিলেন। অর্থাৎ এই ১১৩৮ থেকে ৩৯ খ্রিস্টাব্দে কিন সাম্রাজ্যের বিরুদ্ধে যে বিদ্রোহটা তোমার মঙ্গোল নেতা কাবুল খানের নেতৃত্বে হয়েছিল, সেই যুদ্ধে আসলে তোমার পরাজিত হয়েছিল কিন সাম্রাজ্যের যে সেনাপতি ছিল, সেই সেনাপতির নাম ছিল কুসাকু। সেই কুসাকুকে পরাজিত করেছিল এই মঙ্গোলদের বাহিনী। এই সাফল্যের ফলে কাবুল খান বিশেষ প্রতিপত্তিশালী হয়ে উঠেছিলেন এবং খাকান নামক উপাধি গ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি তখন নিজেকে খাকান উপাধি নাম দিয়েছিলেন। কাবুল খানের বলিষ্ঠ নেতৃত্বে মূলত মঙ্গোলগণ জাতীয় চেতনাবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের অস্তিত্ব সম্বন্ধে সজাগ হয়ে উঠেছিল। অতঃপর দ্বাদশ শতাব্দীর শেষের দিকে মঙ্গোল রাজ চেঙ্গিস খান মঙ্গোলদের সংগঠিত করে একটি শক্তিশালী জাতিতে পরিণত করেছিল। আর এভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল মঙ্গোল সাম্রাজ্য। যে মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে? তোমার চেঙ্গিস খান। আমি পরবর্তী পেজে আমি তোমাদের একটি ম্যাপ দেখাবো। দেখো, প্রথমে তোমার যে মঙ্গোল সাম্রাজ্য যারা ছিল, একটু দাঁড়াও আমি দেখাচ্ছি। দেখো তোমরা এই ম্যাপটা, এই ম্যাপের যে প্রথম প্রথম তোমার দেখো মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? আম ১১৬২ খ্রিস্টাব্দে আসলে ধরা হয়ে থাকে চেঙ্গিস খানের সময়কাল ১১৬২ থেকে ১২২৭। তো এখানে দেখো ১২০৬ সালে সাম্রাজ্যটা কতটুকু ছিল। তারপরে দেখো ১২০৬ এর পরে কি আসতেছে? এটা হলো ১২০৬, এটা ১২১৯, তারপর ১২২৩, তারপর ১২৩৭, তারপর দাঁড়াও আসতেছে দেখো ১২০৬, ১২১৯, ১২২৩, ১২২৭, ১২৩৭, তারপর ১২৫৯, ১২৯৪। তো দেখেছো এই যে দেখো, এই যে সালগুলো নিচে দেওয়া আছে এবং তাদের সাম্রাজ্য কিভাবে ধীরে ধীরে তোমার বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছিল। এই যে এই ম্যাপটা দেখো তোমার এখানে সাথে সাথে যখন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কি তাদের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য বিস্তার লাভ হচ্ছিল, সেই সময়টা তোমার ওখানে নিচেই কিন্তু সেটা মার্ক করা আছে যাতে করে তোমরা বুঝতে পারো। দেখো এই যে তাদের যে মঙ্গোল সাম্রাজ্যের যে তোমার নুচিয়ান রাজবংশের সাথে যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে যখন তারা জয়লাভ করেছিল, সেই জয়লাভের পরে এই যাযাবর জাতির মধ্যে তোমার একটি জাতীয় চেতনাবোধের সৃষ্টি হয়েছিল এবং এই যাযাবর জাতিগুলোকে তোমার সংগঠিত করেছিল এই মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান। আমরা আজকে এখানেই শেষ করব। তবে আমাদের যে পরবর্তী ক্লাস, সেই পরবর্তী ক্লাসের টপিক হবে বা আলোচনার বিষয় হবে চেঙ্গিস খান। আমরা তাহলে পরবর্তী ক্লাসে চেঙ্গিস খান সম্পর্কে পড়ব। আজ তাহলে এখানেই শেষ করব। সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।